আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। নমস্কার বন্ধুরা, আমি ওম। অল বেঙ্গলি সাসপেন্স স্টোরিতে আপনাদেরকে স্বাগত। তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমরা কোনো গল্প ছাড়লে সবার প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন আজকে আপনাদেরকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মধুসুন্দরী দেবীর আবির্ভাব গল্পটি পরিবেশন করে শোনায়। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও মধুসুন্দরী দেবীর আবির্ভাব। সেদিন হাতে কোনো কাজ ছিল না। সন্ধ্যার আগে মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মঠলেন। নম্বরটা মনে নেই, তবে বাড়িটা চিনি। তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলল, এসো এসো হে, দেখা নেই বহু কাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্প গুজবের পরে উঠতে যাচ্ছি এমন সময় জোর বৃষ্টি নামলো। তারানাথ আমার এই অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুধু লোক বুঝিয়ে আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না আসলেও মনের ভাব এই রকমই থাকে। কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এ বৃষ্টি মাথায় করে কেউই আসবে না, সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের ঘরে বসেও সেদিন মনে হলো আমরা দুজনে ছাড়া সারা কলকাতার শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যাও নামল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলবার ও শোনার প্রবৃত্তি দুজনেরই হলো। ঘোর বৃষ্টি মুখর আষাঢ় সন্ধ্যায় আমার মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে অবেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানা রকম কথা বলতে বলতে হঠাৎ কোনো সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না, এ কথা আগের গল্পটিতে বলেছি। আশা করি তা আপনারা ভোলেননি। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করেছে এ কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ থেকে এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব, এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। কিন্তু তার পরিবর্তে সে যে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করল, তার জন্য সত্যিই বলছি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার মুখে কথা শুনে আমার মনে হয়েছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়েও যেন কি একটা বলি বলি করে বলেন। আজ বুঝলাম তারানাথ তান্ত্রিকের জীবনে অনেক কাহিনী সে আমার কাছে কেন কারো কাছে বলেনি। হয়তো সেগুলো ঠিক বলবার কথাও নয়, কারণ সে কথা বলা তার পক্ষেও কষ্টকর স্মৃতির পুনরুত্থান করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানো শক্ত। বললাম, জ্যোতিষী মশাইয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেক, কি বলে? তারানাথ বলল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার।
এখন কিন্তু সেটা স্বপ্ন বলেই মনে হয়। শোনো তবে, আমি বাধা দিয়ে বললাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না? প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারাও গেল, এই তো। ও ঢের শুনেছি। তারানাথ এসে বলল, ঢের শোনোনি, শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতুম হে। তুই একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারো কাছে বলি। ঠিক এই সময় বাড়ির ভেতর থেকে তারানাথের বড় মেয়ে চারি দু পেয়ালা গরম চা ও দুখানি করে পরোটা ও আলু ভাজা আনলো। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং, বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলল, কাকা বাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়ে রেখেছিলাম, ধর্মতলার দোকান থেকে তার উল বোনার জন্য একটা ছবি ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আজ ফুটবলের ভিড় ছিল, কাল এনে দেবো, ঠিক? চারি দাঁড়িয়েই ছিল। তারানাথ বলল, যা তো মা চারি, দুটো পান নিয়ে আয় দেখি। মেয়ে চলে গেলে আমার দিকে চেয়ে তারানাথ বলল, ছেলে পিলের সামনে সেসব গল্প, চাটা খেয়ে নাও। পরোটা খানা না 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 না, ফেলতে পারবে না, ইয়ং ম্যান তোমরা। খাওয়ার বেলা অমন, এই বৃষ্টির জলেই হাত ধুয়ে ফেলো। চা খাওয়ার পরে তারানাথ বলতে আরম্ভ করলো, বীরভূমের শ্মশানে যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডর পরে। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম, দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলাম। খুঁজলে কি হবে, ও পদের প্রতীকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময়ে বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধনী জ্বালানো সাধুদের মধ্যে 99% ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচাকেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তধীন। আর দ্বিতীয় কারণ, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক ওসব কথা। আমি ধনী জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালালও দেখলুম, দেবী ওষুধের মাদুলি বিক্রেতাকেও দেখলুম, সাধু বেশি ভিক্ষুক দেখলুম, কিন্তু সত্যিকারের সাধু একটাও দেখলাম না। এ অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি, এমন সময় একজন শ্যামবর্ণ রিজু ও দীর্ঘকৃতি পৌর সাধু দেখি একটা পুটুলি বগলে মন্দিরে ঢুকছে। আমি গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলুম। সাধুটি বেশ মিষ্টিভাষী। বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেল, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন, যে কথাটি পাগলিও বলেছিল, ওহে শোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করবে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমন্দির আসন, 5টি নরমুণ্ডু পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন,
তাও দেখল। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের কুসুমবনি বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক। অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালো। বলল, তান্ত্রিক সাধু সন্ন্যাসীর বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে নইলে। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলাম। গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছে। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেল। অল্প দূরে গিয়ে যা দেখলু, তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেল। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছে। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট ও খানিকটা অস্পষ্ট ভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছে? সেই মেয়েটি এলোই বা কেমন করে একা এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলো। তার পরদিন রাত্রে আমি ঘুমালুম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সেই মানুষটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে রইলাম। ভরসা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম। যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছে বটে। সেদিন আরও একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এ কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আবছা ভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এই সবের মধ্যে থেকে? কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে। উঠে যেতেই হলো। সেদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম। মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিনও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এ গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ আছে। এই রকম চলল আরো দিন 10-12। তারপরে সাধুর ডাক এলো বরাকর্ণা কোডারমার এক গারোয়ালি জমিদারের বাড়িতে কি শান্তি সস্তায়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোশামত করে নিয়ে গেলে। মনে ভাবলুম এ আর কিছুই নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নয়। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়।
আমি অনেকবার দেখেছি সেটিকে এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরন পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি, দেখাই যাক না রাত্রে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোম্যান্স। তাই তখন যে আমার যথেষ্টই ছিল, এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম, মনে ভয়ানক কৌতূহল। দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো, এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আমার না পড়ে যায়। তখন আমি অপরিণত বুদ্ধি নির্বোধ যুবক মাত্র। তখন যদি ঘুণাক্ষরেও জানতাম অজ্ঞত সারে কি ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাই সাতিম তলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যায়? তার নয়, ও আমার অদৃশ্যের লিপি। সে রাত্রিরে জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? যাক ওসব কথা। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনে বরাকর নদী, দুই পাড়ে শিলাখণ্ড ছড়ানো, তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাদেম তলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি যেখানে বসে আছি, আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে, এমন অতর্কিত ভাবে যে আমি একেবারে কিছু টের পাই। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়, মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়োনোর কথাও নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে সেখানে 8 সেকেন্ড আগেও কেউ ছিল না, আমি জানি। 8 সেকেন্ড পরেই ঝলজ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ। আমার সারা দেহ মন অবশ্য আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধ হয় ছিল তারপর 1 সেকেন্ড। তারপরে কি ঘটলো আমি আর কিছুই জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো, তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর আসবে, শরীর এত খারাপ। পরদিন সারা দিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই কাল রাতের ঘটনা ভাবি। মেয়েটি কে, কি করে অমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন, এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন।
আমার জন্য লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতি চাদর এনেছে। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললে, শুয়ে কেন? ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে? অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম তারই সব বিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মন মারা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরারা এই পথে কি নামলেই নামা যায় রে বাবু। বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য হয়ে রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিউরে বসে আছে। বোধ হয় তারই সেবা যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললে, ছেলে ছোকরা কিনা কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপু। এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমন্দির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক, কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো, সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে। সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে বললে, ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। ভয়ে ভয়ে বললাম, আপনি জানলেন কি করে?" সাধু হেসে বললে, আরে পাগল, তুমিই তো জ্বরের ঘোরে বলেছিলে এই সব কথা, নইলে আর জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘোরে সব ফাঁস করে দিয়েছি। সেই দিন মনে মনে সংকল্প করলাম, 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তার পরদিনই পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলে আমি 5 মাইল দূরবর্তী মেহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি, দিন রাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পর আমি একদিন বললুম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছুই হচ্ছে না। মিছে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, 2টি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলে, তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি কাছে বসালেন, বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ। তোমাকে কিছু দিতে চাই, কিন্তু একটা কথা তার আগে তোমাকে বলি, তোমার সাহস বেশ আছে তো? আগে হ্যাঁ, এর আগে আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ।
তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রের ভয়ানক সিদ্ধ। ওর সম্পর্কে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খেপা শেয়াল কুকুর কি গোখ্র সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে একদিন বলবো। কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস, সাধুজি বললেন। যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি তবে সেই অপরিচিতা নিশি বিহারিণী রূপসীর টানে যে, এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে তোমাকে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও, আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কল্যাণব আর মহাডামর এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূতদামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়স। স্বভাবতই আমায় ঝোঁক গিয়ে পড়ল ভূতদামরের উপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়? অদৃশ্য লিপি, তবে আর বলছে কাকে? এই তোমার যেমন। আমি বললাম, ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিল কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূতদামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবী নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ যার সাধনা তুমি করবে সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এই সব যোগিনীদের কেউই ভালো, কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূতদামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূতদামরের প্রথম শ্লোকই হল, অখ্যাতং সম্প্রবক্ষামি যোগিনী সাধনাতম সর্বার্থ সাধনাং নাম দেহিনাং সর্বসিদ্ধিদম অতিগৃহ্য মহাবিদ্যা দেবনামপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এরকমই একজন জীব। তোমার সাহস থাকে তো সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেব না। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় আর কি সামলে রাখতে পারেন? আমি নাসরবান্দা হয়ে পড়লাম। মন্ত্র নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবীর সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে দেবীকে পাবে। আমি চুপ করে রইলাম। তিনি আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র। আহ, কি বিপদেই পড়েছে বুড়ো সাধুটাকে নিয়ে।
অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধু সুন্দরী দেবীর সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যা ভাবে, ভগ্নী ভাবে বা ভার্যা ভাবে পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো ভার্যা ভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি। ভার্যা ভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ের মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত হয়। তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষ সুখী মানুষ করে রাখবে, আর নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারি না। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তাই চাইছিলাম। আমার ভয় ছিল হয়তো সাধুও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে আমায়। আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন? আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডের আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হয়েছে বলিনি? হয়তো পঞ্চমুণ্ডীর আসনে যখন বসি তখনই জ্বর আসছে। সেই সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো? হয়তো চোখের ধাঁধা। জ্বর ছেড়ে সেরে উঠে এ সন্দেহ আমার হয়েছিল। সত্যি বলছি। যাক সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল কিছু দূরে। থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম। আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে মন্ত্র জপ করতাম। এই রকমে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখিনি। মন্ত্রের উপর বিশ্বাস কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম। 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। তার আগে কিছু হবে না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করলাম। পদ্মাসনং সমস্তায় মৎস্যেন্দ্র নাথ সমতম আমি সান্নে পুষ্প সাপে সম্পূজ্য মধুসুন্দরীম। বরাকর নদীর তীরে বসে ভাত রাখবো। 2 মাস পুরালু। আঙট কলার পাতায় ভাত ও পোড়া মাসে নৈবেদ্য দিলাম। ডুমুরের সমিত দিয়ে বালির উপর হোম করে ওং টং ঢং রং হিং ক্রিং খাং মধুসুন্দরে জয় নম এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। আমি বললাম, কিছু দেখলেন? কাকস্য পরিবেদও না। ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সা শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জব হোমে কিছুই ফল ফলল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঢুকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমনি এই সাধু। তন্ত্র মন্ত্র সব বাজে। খানিকটা হিপনোটিজম জানে, তার বলে মূর্খ গ্রাম্য লোককে ঢুকিয়ে খায়। এসব ভাবি বটে। জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যায়। ওটা যেন একটা বদ অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। এভাবে আরো মাস 4-5 কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন হয়েছে সবে 8 ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জব করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখন। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও। এক বর্ণও মিথ্য কথা বলিনি। যা যা হলো একটার পর আর একটা বলছি, মন দিয়ে শোনো।
কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছি তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম এ দেখছি কি অবিকল কস্তুরীর গন্ধ, বা পাহাড়ি জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলই না আছে। তারপরেই আমার মনে হলো আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম জ্ঞান হারাবো না কখনো। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমনই এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পেয়ে তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলল, নিজের চোখে, সুস্থ শরীরে। বিশ্বাস করো আর না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী, যদি বলি কিছুই বলা হয় না। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে। উদ্যত ভানু প্রতীকশা বিদ্যুৎ পুঞ্জি নিভাসতি নীলম্বর পরিধানা মধ্যবিহ বল্লচনা নানালঙ্কার শবদ কস্তুরী গন্ধমদিতা কমলাঙ্গী স্মেরো মুখিং বিনুতুঙ্গ পয়রোধরা। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধককে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে। সে তেজ সহ্য করা আমার কর্ম। সাধারণ মানবীর মতো তার কোনো জায়গাই নয়। ওই যে বলেছি মহাবিদ্যালোচনা। ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। আমি অধীর হয়ে বললাম, বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের উপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাতে আমায় দেখা দিতে। নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে। তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির উপর অভ্রকণা জ্যোৎস্না রাতে চকচক করে। বরাকর নদীর দুপারের শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল। রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাস। এসব কথাও বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম ওই 3 মাসে। দেবীই বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান, সে তুমি বুঝবে না। তোমায় আর কি বোঝাবো, তুমি আমায় বিশ্বাসই করবে না। মিথ্যেবাদী না হয় পাগল ভাববে, হয়তো ভাবছো এতক্ষণ। তুমি কেন, আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না। আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছেন গুণ জ্ঞান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রতিষ্ঠিত করে দিতে লাগলো। কিছু ভালো লাগে না,
কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবে। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ নক্ষত্র দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য সময় স্থির হয়ে নিশ্চল হয়ে স্থাণুর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের বন্য প্রাঙ্গণে। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, নিকটের বস্তিতে তার বাড়ি। অনেক দিন থেকে তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, আমায় তাদের বাঁকা বাংলায় বলল, বাবা, আমার ছেলে হয়ে হয়ে মরে যায়, তার কোনো মাদুলি আছে তোমার কাছে সাধু বাবা? এমনভাবে করুণ সুরে বলল, আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলাম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি, কুটিল দৃষ্টি, সে ভীষণ মুখের ভাব তুমি কল্পনাও করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন লেলিহান জিহ্বা, করালিনী প্রচণ্ডা কাল ভৈরবী মূর্তির দৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলাম, আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচী হয় না, মানবী থেকে যায়। ভীষণ প্রতিগন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় গেল মিলিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচীও বটে। এদের ধর্মাধর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হল। পিশাচী মধুসুন্দরী তা বুঝে বলল, ভয় কিসের? আমি বললুম, ভয় কই, তুমি রাগ করেছ কেন? খল খল অট্ট হাস্যে নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচী বলল, মৃতদেহ চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বইয়ের মৃতদেহ যদি তোমার সামনে দিয়ে জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি যদি না চিনতে পারো, দুটি মৃতদেহ জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। কি বলো? হাত জোর করে বলল, দেবী তোমায় আমি ভালোবাসি, তুমি এ মূর্তি আমায় দেখিও না। আমায় মারো, ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধী স্ত্রী লোকের প্রাণ কেন নেবে? দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করল। তখন আবার যে দেবী সেই দেবী বললেন, সেই সাঁওতালি মেয়ের মূর্তিতে আমাকে দেখতে চাও? সেই মূর্তিতে তাহলে আমি এখনই দেখা দেব। বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নিটোল গরম শরীরে, মুখের ভাব আরো কমনীয়। বলল, ও চাই না, ও তুমি তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রি থেকে বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এরই জন্য। হয়তো একদিন মরবো এর হাতে। সাপুরে সাপ খেলায় মন্তে, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচী মূর্তি ভুলে গেল দেবের অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার উপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূরে নিয়ে যাব। কোথায়?
সে বলবো না এখন। কত দূরে, কোন দিকে? এত দূরে, এমন দিকে তা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে কি আছে তা? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্যময়ী, যৌবন চঞ্চলা, মুগ্ধ স্বভাবা, অপরূপ রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লাম, মাথায় ঠিক রইল না। একদিন বললে, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তাও বলবো না। তুমি অভয় দিলে কিসের বিপদ? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবে। কথা ঘেটে গেল শিগগিরই, খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে, কে একজন পাগল, বোধহয় বাঙালিই হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধেবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে। আমায় এ অবস্থায় গায়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করলেন। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জ্বর, গায়ে খড় উঠেছে। এই অবস্থায় নাকি আমায় ধরে বাড়ি আনবার জন্য টানাটানি করছিলেন। আর আমিও কিছুতেই আসবো না, আর ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যি আমি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম কোনোই রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি এই নদীর তীরে তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বলেছিলেন, যেতে হবে, এই আমার অদৃষ্ট লিপি। অদৃশ্যের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন এরই জন্য। দেবী টিকা লাগু, তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি এ কথা জানলেন। হলোও তাই। বাড়ি আসার পর সবাই বললে, কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কত উন্মাদের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমায় বিয়ে দিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞাসা করলাম, আর কখনো মন্ত্রজপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপ রে, এ কি ছেলে খেলা! মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টাও কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়ে খাড়া হয়ে বসল। ইচ্ছে হয় না কে বলেছে? বললুম তো, ওই 3 মাসই বেঁচেছিলাম। দেবী এসেছিলেন মানুষই হয়ে, ওই সরসৌর্যশালিনী শক্তি রূপিণী যোগিনী। তেজে কাশে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমার। প্রিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনই কত রাত ধরে এক এক সময় ভ্রম হতো তিনি সত্যিই মানুষই হবে। বিদায় নিয়ে যাবার সেই রাত্রিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও সুলভ নয়। ভেবো না আমরা খুব সুখী।
আমাদের মতন সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতদিন পরে একজন মানুষ আমাদের সত্যিকারের চাওয়া চায়। তার জন্য আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে, কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে না চায় তার কাছে যায়নি, সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে, কিন্তু আমাদের অদৃশ্য নিখুঁত, কোথাও চিরদিন থাকতে পারে না। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজনই বা বিশ্বাস করে। সুখী ভেবো না মোটেও আমাকে। বললাম, এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ভয়ঙ্কর ব্যাপার এর জন্যই যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকেই মনই দিতে পারি না। মধ্যে তো দিন কত উন্মাদ হয়েই গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষীর ব্যবসা আরম্ভ করে যা হয় একরকম, সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না, পড়তেও কখনো হয়নি, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভিতরে যাওয়ার জন্য উঠল। আমি বের হয়ে ধর্মতলার মোড়ে আসলাম। এক অদ্ভুত অবাস্তব জগৎ থেকে 20 শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলেছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগেনি, কিন্তু গ্রামে উঠেই মনে হলো, কি মনে হলো তা আর নাই বা বললাম। এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও মধুসুন্দরীর আবির্ভাব। কেমন লাগলো বন্ধুরা গল্পটি? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমরা কোনো গল্প ছাড়লে সবার প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন শীঘ্রই আরেকটি গল্প নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।